স্যার আপনি যে বললেন যে ঋণ নিতে গেলে আমাদের জমির দলিল দিতে হবে, মনে করেন যে এমন হচ্ছে আমার ফ্যামিলির কোনো জমি নেই, আমি কিভাবে ঋণ পাবো? কারণ যে নিজের ছেলেদেরও দিতেছে না, আমি তো পর বোঝেননি। ট্রেনিং শুধু তো নিলেই হবে না, আমাদের অর্থেরও কিছু দরকার আছে। এখানে কি আমাদের সরকারের শুধু কি ট্রেনিং এরই ব্যবস্থা করে দিছে, নাকি অর্থ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিছে? আগে থেকে ভাবছেন কেন আপনি যে আপনি পারবেন না? তাহলে তো আপনি পারবেন না। শুরু করার আগে যদি ভেবে নেন পারবেন না, তা তো হবে না। ছাত্ররাই রিক্সা, রেস্টুরেন্ট এইসব কাজ করতেছে। এখন পড়ালেখা বাংলাদেশের অবস্থা এমন একদিকে গেছে যে পড়ালেখা করেও মানে সফলতাটা পাচ্ছে না। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথার জনকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমি আজকে এই যুবকদের মতামত নেওয়ার জন্য আসছি, যুবকদের সঙ্গে কথা বলতে আসছি জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে। একটা মাঠ, খেলার মাঠ, এইখানে আমরা কয়েকজন ছেলে মেয়ে বসছি। আমরা দেখব যে এই ছেলেমেয়েগুলো আসলে তাদের জীবন জীবিকা নিয়ে কী ভাবছেন, এই ছেলেরা তাদের আগামী দিনটাকে কিভাবে দেখছেন। তো তার আগে আমি তাদের একটু তথ্য দেই, আমি তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। তথ্য বাংলাদেশ জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপট, তার তথ্য মতে আমাদের দেশে প্রতি মিনিটে 5.8 জন মানুষ জন্মগ্রহণ করেন, আর মারা যায় 1.6 জন, বেঁচে থাকে 4.2 জন। তাহলে প্রতি মিনিটে জন্ম নিচ্ছে আমাদের 4.2 জন, ঘন্টায় 253 জন, দিন শেষে 6070 জন, বছর শেষে 22,21,800 জন। তাহলে মোট জনগোষ্ঠীর সঙ্গে এই একটা নতুন যে জনগোষ্ঠী সেটা সম্পৃক্ত হয়ে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আবার এই যে এখন কিন্তু এসএসসি পরীক্ষা চলছে না, এই এসএসসি পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছে 19 লক্ষের বেশি ছেলে মেয়ে। তার মানে এটা প্রমাণ হয় যে এই তথ্যটা ঠিক আছে, কারণ এখান থেকে অনেকে ঝরে গেছে। আবার সবাই এসএসসি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করেনি, এখান থেকে অনেকে ঝরে গেছে। তার মানে আমরা ধরে নিতে পারি 20 লক্ষ করে ছেলে মেয়ে আমাদের প্রতিনিয়ত জন্ম হচ্ছে, এবং 18 বছর বয়স যখন তাদের পূর্ণ হচ্ছে, তারা ততক্ষণ কি চায়? কর্মসংস্থান চায়। তো আর আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের এই দেশের সকল 18 থেকে 35 বছরের যুব এবং যুব নারীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে আত্মকর্মী করার চেষ্টা করছে। জয়পুরহাট জেলাও কিন্তু যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো আমরা কখন এই জায়গাটাই করি? যখন কোনো ছেলে মেয়ে বেকার থাকে, যখন কোনো চাকরি পাচ্ছে না, তার প্রত্যাশিত যে কর্মস্থল সেখানে খুঁজে পাচ্ছে না, তখন সেই ছেলে মেয়েগুলোকে আমরা নিয়ে যাই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিই। সে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, ছাগল পালন, কম্পিউটার বেসিক কোর্স, সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক, বিভিন্ন বিষয়ে আমরা প্রশিক্ষণ দিই। স্বাভাবিক। তো আপনাদের কি এখানে কারো প্রশিক্ষণ দেওয়া আছে বা যুব উন্নয়ন সম্পর্কে ধারণা আছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন সরকার। আমি পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করি। আপনার কি ইচ্ছা, চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? জি না, ব্যবসা। ব্যবসা করবেন। আচ্ছা, দেখেন স্যার, চাকরি নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। দেখেন একটা সার্কুলার ছাড়ছে, সেখানে হয়তো নিবে 10 জন, গেলাম আমরা 200 জন। 10 জন নেওয়ার পর তো বাকি থাকবে, তারা কি করবে? 190 জন। হ্যাঁ, জি। আচ্ছা, সেদিকে আমি ভাবছি যে পড়াশোনার পাশাপাশি একটা ছাগলের খামার দেব বড় করে, দিয়ে এখানেই আমার জীবন। চাকরির উপর অতটা আশা নেই আপনার? আপনি এই জায়গাটা কেন আপনার এই মতামতটা আসলো? দেখেন যে চাকরি হচ্ছে না, বা কোনো কারণে টাকা পয়সার কারণে বা এরকমই না। চাকরি হতে টাকা লাগে এমনটা তো নয়। অনেকে তো চাকরি ছাড়া টাকা হয়, টাকা ছাড়া তো চাকরি হয়। চাকরি হয় কিন্তু সংখ্যা খুবই কম। সংখ্যা খুবই কম। আচ্ছা, আমরা তাহলে আপনি ব্যবসার দিকে মানসিকতাটা আপনি ইয়ে করছেন। আচ্ছা, আপনি বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন, বর্তমানে অ্যাডমিশন এক্সাম দিচ্ছি। আমার মোটামুটি এক্সাম শেষের দিকে, আর 2টা ভার্সিটি এক্সাম আছে। যদি ইনশাল্লাহ এগুলোতে হয়ে যায় তাহলে এগুলোতে হইলো, না হলে যে কোনো একটা ভালো দিকে জাতীয়তে ভর্তি হলাম, হয়ে আইএলটিএস করলাম, করে যদি স্কলারশিপ ভালো পাই তাহলে বাইরের দেশে চলে যাব, বা যদি দেশেই থাকি তাহলে ব্যবসা বাণিজ্য করবো। এইগুলো। চাকরি করার ইচ্ছা নাই আপনার? না, যদি বাইরে যেতে পারি বা এখানে কোনো ভার্সিটিতে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ চাকরি করার ইচ্ছা আছে, আর যদি না হয় তাহলে এখন ব্যবসা এগুলো। লক্ষ্যটা ঠিক করেছেন। জি, আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজন। আমার নাম ফেরদাউস মির, আমি জয়পুরহাট সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করতেছি। কোন সাবজেক্ট? ইসলামিক ইতিহাস। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। আচ্ছা, পড়াশোনা করব কিন্তু ব্যবসা করব। ব্যবসা কিসের ব্যবসা করবেন? ব্যবসা করব মানে আমি
কৃষি কাজের সাথে জড়িত আছি। গরুর খামার, গরুর মোটামুটি এক গরু খামার আছে। আচ্ছা, গরু খামার আছে, কয়টা গরু আছে? গরু আছে 4টা। প্রশিক্ষণ আছে আপনার? প্রশিক্ষণ নেই। তাহলে তো প্রশিক্ষণ নিতে হবে একটু। প্রশিক্ষণ নিব কোথা থেকে প্রশিক্ষণ নেবেন? যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন এরকম সিদ্ধান্ত হয়ে গেছে? গরুর খামার 4টা গরু পালন করতেছেন। আর আগামী দিনের স্বপ্ন? আগামী দিনে স্বপ্ন দেয় বড় সড়ো একটা গরুর খামার দেবো আর অন্য কিছু একটা করে নিব। ধন্যবাদ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম। আমি জয়পুরহাট ডিগ্রিতে অনার্স করতেছি। আমি জয়পুরহাট ডিগ্রিতে পড়াশোনা করতেছি, অনার্স থার্ড ইয়ারে। আমার মূল প্ল্যান হচ্ছে শিক্ষা মানে নিতে গেলে কিছু মানে আউট নলেজ একটু থাকতে হবে। তো চাকরি করবে মানুষ সবাই কি পাবে না এমন তো না। চাকরি করার ইচ্ছা আছে নাকি? চাকরি করার সেই মানসিক যোগ্যতা থাকতে গেলে পেতাম, কিন্তু সেই অ্যাবিলিটি নাই আমার। মানে আপনার মনে হচ্ছে না যে আপনি চাকরি পাবেন, এইরকম সাহসটা আপনার মানে নাই? মনের ভিতরে একটা মনোবলটা নাই? হ্যাঁ, মনোবলটা নাই। আচ্ছা। আমার মূল প্ল্যান হচ্ছে ব্যবসায় মনোযোগ দেওয়া, প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তো সফলতা অর্জন হ্যাঁ, করা যাবে, তাই না? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আপনার এই কথা মতো যে আপনি আসলে চাকরির বাজারটা খুব হ্যাঁ, কঠিন, কঠিন। তাই আপনি চাকরির জায়গায় হ্যাঁ। মাথাটা নিয়ে যান নাই, হ্যাঁ। সিদ্ধান্ত নিচ্ছেন না, হ্যাঁ। আপনি সেই কারণে আগে থেকেই সাবধান হয়ে হ্যাঁ। ব্যবসার দিকে যেতে হ্যাঁ, চাচ্ছেন। তাই তো হবে না, তাই এরকম করছেন, হবে না, মনোবল একটু দুর্বল, যার কারণে আপনি ভাবছেন হ্যাঁ, আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, ব্যবসা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল কাউসার শাকিল। আমি মাস্টার্স করতেছি জয়পুরহাট সরকারি কলেজ থেকে ফিলোসফিতে। আর হচ্ছে পাশাপাশি আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিছি। পাশাপাশি আমি ইওন কোম্পানি থেকে বীজের কৃত্রিম প্রজনন ট্রেনিং নিছি। এখন আপাতত আমি প্র্যাকটিস করি, পাশাপাশি সিমেন্ট দেই। আর নতুন একজনের মতামত দেব, বলেন আপনার নামটা প্লিজ। মোহাম্মদ মিশকাত হোসেন আলভি। হ্যাঁ মিশকাত, আগামী দিনে আপনার স্বপ্ন? আগামী দিনে সবচেয়ে এখন বাস্তব যেটা কথা হচ্ছে যে শিক্ষকতা যোগ্যতা অবস্থায় পড়ালেখা শেষ করে অনেক ছাত্ররাই রিক্সা, রেস্টুরেন্ট এইসব কাজ করতেছে। এখন পড়ালেখা বাংলাদেশের অবস্থা এমন একদিকে গেছে যে পড়ালেখা করেও মানে সফলতাটা পাচ্ছে না। আপনার এই যে ধারণাটা, তার মানে কি আমাদের এই সমাজের সব ছেলেমেয়েরা কি ব্যর্থ না, কিন্তু সেইভাবে চাহিদা অনুযায়ী হচ্ছে। বাংলাদেশের অবস্থা অনুযায়ী পড়ালেখার পাশাপাশি আমাদেরকে উদ্যোক্তা ব্যবসায়মুখী হতে হবে। এখন ব্যবসায় অনেক সিস্টেম আছে, মাছ চাষি আছে, খামার আছে, প্রজেক্ট আছে। এখন আমার কথা হচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ করতে হবে, বা ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, ভালো করতে হবে। হ্যাঁ, চাহিদা অনুযায়ী সবকিছু করতে হলে ব্যবসামুখী হতে হবে। আচ্ছা, তার মানে আপনি ব্যবসার দিকে যেতে চাচ্ছেন। আচ্ছা, এখন কি কোনো ব্যবসা শুরু? এখন আপনি পড়াশোনায় কোন জায়গাটায় আছেন সেটা বলেন। পড়ালেখা আছি আমি কালাই ডিগ্রিতে। আচ্ছা, মানে ছাত্র এখন? ছাত্র। আচ্ছা, এর পাশাপাশি কিছু করছেন আপনি? পাশাপাশি টুকটাক একটু চেষ্টা করতেছি, মুরগি পালতেছি, মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ কিছু করছিলাম একটু। আচ্ছা আচ্ছা, হওয়ার জন্য চেষ্টা করার জন্য। আচ্ছা, কি মাছ? প্রথমে ফার্স্টে পুকুর পরিষ্কার করার পরে তেলাপিয়া ছাড়ছিল। কতখানি জলা? ওইটা ছিল কম 6 শতক। আচ্ছা, 6 শতক। ছোট থেকে মানুষ বড় হয়। পুকুরটা আমার হয় নাই, বৃষ্টিতে ওইটা চলে গেছিল। তাও ছিল কিছু, যাই হোক। আপনি শুরু করেছেন, এটাই বড় কথা। এটা নষ্ট হয়েছে, এটা বড় কথা না। যে শুরু করলো তারটা নষ্ট হলে সমস্যা নাই, যে শুরুই করলো না সে তো বুঝবে না অভিজ্ঞতাটা কি জিনিস। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আপনার কি অবস্থা বলেন? এখন কোন দিকে কি ভাবছেন? এখন ভাবতেছি যে খামার এইরকম কিছু একটা প্রকল্প করব। আমাদের দেশে একটা সরকারি দপ্তর আছে যার নাম হলো যুব উন্নয়ন অধিদপ্তর। এই যুব উন্নয়ন অধিদপ্তরে 18 থেকে 35 বছরের সকল যুব এবং যুব নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়। তো আপনি চলে আসেন জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রে, এসে প্রশিক্ষণ নেন। আপনি মাছ চাষের উপর নিতে পারেন, ছাগল পালন নিতে পারেন, গরু পালনের উপর নার্সারি নিতে পারেন, কম্পিউটারের বেসিক ট্রেনিং নিতে পারেন, আরো অনেক। কতদিনের কোর্স স্যার? এটা যেটা গবাদি পশু পালনের উপর হয় সেটা 1 মাসের হয়, আবার 3 মাসের হয়। আর 3 মাসের যে প্রশিক্ষণটা হয় সেখানে মাছ চাষও থাকে, গবাদি পশু পালন থাকে, হাঁস মুরগি থাকে, আর ওই প্রাথমিক চিকিৎসা থাকে, আর কৃষি বিষয়ক মানে নার্সারি এর সঙ্গে সম্পৃক্ত হয়। এটা সরকার যখন যে বরাদ্দ দেয়, বাজেট দেয়, সেই বাজেট অনুযায়ী আমাদের এই শুধু জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্র নয়, গোটা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি ড্রাইভিং করি। অনেকে তো ট্রেনিং নিতে চায়, ট্রেনিং শুধু তো নিলেই হবে না, আমাদের অর্থেরও কিছু
দরকার আছে। এখানে কি আমাদের সরকারের শুধু কি ট্রেনিং এরই ব্যবস্থা করে দিছে নাকি অর্থ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিছে, আচ্ছা, এটা জানার আগ্রহী। না, আপনার প্রশ্নটা খুবই সুন্দর, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। আমি আপনাদের সবাইকে বলতে চাই, সেটা হলো যুব উন্নয়ন অধিদপ্তর যে শুধু প্রশিক্ষণ দেয় বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা প্রশিক্ষণ দিয়ে একটা ছেলে বা একটা মেয়েকে আমরা তার মনোবলটা বৃদ্ধি করাই, হ্যাঁ, দক্ষ করে গড়ে তুলি। এইবার সে যখন কোনো কাজ করতে শুরু করবে তখন সে কোনো প্রকল্প গ্রহণ কিংবা সম্প্রসারণের ক্ষেত্রে আমরা ঋণও দিয়ে থাকি, যে ঋণটাকে বলা হয় যুব ঋণ। এই যুব ঋণটা আমরা প্রদান করে থাকি, সেটা হলো প্রশিক্ষিত যুব এবং যুব নারীর মধ্যে। আমরা কিন্তু প্রশিক্ষণ ছাড়া অন্য কাউকে ঋণ দেই না আমরা। এবং এই ঋণের পরিমাণ সুদটা কিন্তু খুবই কম, ক্রমহ্রাসমান, শতকরা 5 টাকা, 105 টাকা, সেটা আবার ক্রমহ্রাসমান। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে? তো 1 মাসের হোক বা 3 মাসের হোক আপনাদের থেকে যুব উন্নয়ন থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হলাম, হওয়ার পর আমাদের অর্থের অনেক বিষয় আছে, এটা আপনারা দিলেন, এটা আমরা ফার্স্ট চান্সে কতটা অর্থ নিতে পারবো? এখন আপনারা প্রশিক্ষণ দিবেন এবং প্রশিক্ষণ দেওয়ার পরে সেই প্রশিক্ষণগত জ্ঞান নিয়ে যখন আপনি কাজ শুরু করবেন, এই কাজ শুরু করলে আমরা তখন কি করি, আমরা সেই প্রজেক্টটাকে দেখি আপনি কোন বিষয়ে প্রশিক্ষণ দিলেন, সেই বিষয়ে কোনো প্রজেক্ট করেছেন কিনা। আপনি যদি সেই বিষয়ে প্রজেক্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা দেখব আপনার এই প্রজেক্ট অনুযায়ী আপনাকে কত টাকা দেওয়া যায়। এখন এই প্রজেক্টটা যদি ছোট হয় তাহলে সেই পরিমাণটা সেরকমই হবে, বড় হলে সেই হবে। তবে আমাদের একটা নির্দিষ্ট সিলিং আছে, একটা, অর্থাৎ 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা যুব ঋণ দিয়ে থাকি। এটা আবার নির্ভর করবে কিছু সামান্য শর্ত সাপেক্ষে এটা আমরা দিয়ে থাকি। যেমন শর্তটা হচ্ছে যে জমির দলিল থাকে, একজন জিম্মাদার থাকে, সে জিম্মাদারের জমির কাগজ থাকে, দলিল, পর্চা, খাজনা রসিদ, পাশাপাশি অথবা যদি সরকারি চাকরিজীবী হয়, সে চাকরিজীবী গ্রান্টার হবে, তার জমির দলিল দিতে হবে না। আবার এরকম যদি হয় স্কুলে চাকরি করে, যেমন আমরা, হ্যাঁ, স্কুলে যারা চাকরি করে, আমরা এখন এই ঋণটা আপনার থেকে নিলাম, নিতে যে আমরা যে ট্রেনিং নিলাম, ট্রেনিং নিয়ে আমি ওই সাপেক্ষে কাজ করতেছি, অনেকে তো মানুষ কিন্তু ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকবে ঋণের প্রতি? আচ্ছা, হ্যাঁ, মানুষ ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। মানুষ একটা কাজে হাত দিলে সফল হবে, এটা এমনটা নয়। তো যখন যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা যে প্রজেক্টটা সে গ্রহণ করেছিল সেই প্রজেক্টটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই টাকা ফেরত দিতে হবে। কিভাবে দিবে? যে আমরা ওই কারণে জিম্মাদার নেই বা নিশ্চয়তাকারী নেই, গ্র্যান্টার নেই, তখন ওই গ্র্যান্টার ওই টাকাটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক ইসলাম, আমি কৃষি কাজ করি। স্যার, আপনি যে বললেন যে ঋণ নিতে গেলে আমাদের জমির দলিল দিতে হবে, মনে করেন যে এমন হচ্ছে আমার ফ্যামিলিতে কোনো জমি নাই, আমি কিভাবে ঋণ পাবো? আপনার ফ্যামিলিতে যদি জমি না থেকে থাকে, আচ্ছা, এখন আপনার আশেপাশে লোকজনের আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা কি আমাকে দলিল দিতে রাজি হবে? হ্যাঁ। এখন এই জায়গাটা আমি কি করব? আপনার পাড়ার প্রতিবেশী যদি দলিল দিতে অনিচ্ছা প্রকাশ করে, জি, আপনার পাড়ার প্রতিবেশী আপনার প্রতি তাদের আস্থা নাই, আচ্ছা, অবশ্যই, তাহলে অবশ্যই দলিল দিবে। কারণ যে নিজের ছেলেদেরও দিতেছে না, আমি তো পর বোঝেননি, আমাকে দিবে। আপনার কথাটা ঠিক আছে। এখন ঘটনাটা হলো আপনাকে তো গ্র্যান্টার দিতেই হবে, এটা শর্ত, এই শর্ত আপনাকে মানতেই হবে। এখন আপনার আত্মীয় স্বজন কেউ দিতে চায়, দিবে। আবার অনেকে চাকরি বাকরি করে, এলাকায় আছে, শিক্ষক মানুষ থাকে, তারা অনেক উপকার করার জন্য বসে আছে, যে এই ছেলেটা তো আমার কাছে আসলোই না, আমার কাছে আসলে হয়তো আমি তার দেখতাম। আমার বিশ্বাস কেউ না কেউ পাশে দাঁড়াবে। একটা ছেলে যখন কোনো কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, কেউ না কেউ তার পাশে এসে দাঁড়ায়। পৃথিবীতে যে সমস্ত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, আবার শোনেন ভালো করে, যে মানুষগুলো প্রতিষ্ঠিত হয়েছে তার পাশে কেউ না কেউ দাঁড়াবেই। আর একটা মানুষ যদি উপরে ওঠার চেষ্টা করে, ব্যর্থ হয়েছে এমনটা নেই। তো আপনি ব্যর্থ হবেন আগেই ভাবে নিলেন কেন? আপনি আগে ভেবে নিলেন কেন যে এই ভাই ভেবে নিল যদি আমি না পারি, তো এইটা আগে থেকে ভাবছেন কেন আপনি যে আপনি পারবেন না? তাহলে তো আপনি পারবেন না। শুরু করার আগেই যদি ভেবে নেন পারবেন না, তা তো হবে না। আপনাদের মনোবল থাকতে হবে কঠিন, দৃঢ়, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আমি পারবই, আমাকে পারতেই হবে। এরকম যখনই আপনার চেতনা থাকবে, মনোবল থাকবে, তখনই আপনার পারবেন, এর আগে তো পারবেন না, এটাই স্বাভাবিক। এখান থেকে জয়পুরহাটে যেতে গেলে আপনার অনেক যাওয়া আসার মনে করেন আপনার অনেক খরচ পড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের সরকার কি সুবিধা দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দিয়েছে। জি, সেগুলো সরকার বাহাদুর জানে যে আমরা বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকি। তো ওই কারণে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ যাতায়াত ভাতা দেওয়া হয় এবং
আমাদের ওখানে আবাসিক ট্রেনিং হয়। আবাসিক মানে থেকে আমরা সরকারের দায়িত্ব নেই আপনাদের ওই 3 মাস বা ওই 1 মাসের, তার আপনাদের থাকা খাওয়া সব ব্যবস্থা সরকারের। যে আপনাদের ওখানে কিসে কিসে প্রশিক্ষণ দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয় এটা? আচ্ছা, তো আপনার সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে প্রশিক্ষণ 2 প্রকারের। একটা হলো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, মানে আমাদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান থাকে যেটাকে যুব প্রশিক্ষণ কেন্দ্র বলা হয়। সেখানকার যে প্রশিক্ষণের মেয়াদকাল হচ্ছে 1 মাস থেকে 3 মাস বা তদূর্ধ্ব, এটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। আর একটা প্রশিক্ষণ আছে, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, মানে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ। ধরুন আপনার এই এলাকাটা আপনার উপজেলা থেকে কত কিলো দূরে? 18 কিলো দূরে। এখন আমরা 30টা ছাত্র ছেলে মেয়ে মিলে একটা ব্যাচ করি। এখন 18 জন তো জয়পুরহাটে গিয়ে প্রশিক্ষণ একটা সমস্যা। 18 জন আর যাওয়ার দরকার নাই। আপনার অফিস উপজেলা থেকে আপনার এলাকায় এসে হাজির হবে। আপনার এলাকা হচ্ছে কয়তাহার, এই কয়তাহারে অফিস এসে হাজির হবে। আপনি 30টা ছেলে মেয়ের কাগজপত্র রেডি করবেন, আমরা এখানে এসে প্রশিক্ষণ দেব। সেটা হলো 7 দিনের প্রশিক্ষণ। এটাকে বলা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এই 7 দিনের প্রশিক্ষণ ঋণ দেওয়া সম্ভব? হ্যাঁ, আমরা 2 প্রশিক্ষণেই ঋণ দিই। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে ঋণ দেয়, আবার অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণেও ঋণ দেয়। তবে ঋণের পরিমাণ কম বেশি আছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নির্দিষ্ট সময় যখন সরকার কর্তৃক বাজেট আসে তখন সার্কুলার হয়, জাতীয় পেপারে দেওয়া হয়, অনলাইন পত্রিকাতে দেওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গোটা বাংলাদেশে, প্রত্যেকটা জেলায় জেলায় আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তখন এই সার্কুলারটা দিয়ে দেওয়া হয় যে এত তারিখে দরখাস্ত করতে হবে, দরখাস্তের সঙ্গে কি কি লাগে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন 8ম শ্রেণী, ঠিক আছে, 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, আইডি কার্ড, বয়স অবশ্যই 18 থেকে 35 হতে হবে, আর এত তারিখের মধ্যে আপনার দরখাস্ত দেবেন। সেই দরখাস্ত অনুযায়ী আপনার যে সদর উপজেলা, যেহেতু এটা সদর উপজেলার অধীনে, জয়পুরহাট সদর উপজেলা অফিসে গিয়ে আপনারা জমা দিবেন। তারপর আপনাদের ডেকে নিয়ে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে। এখন পরীক্ষাটা হয়তো আমরা মৌখিক পরীক্ষা নিয়ে থাকি। আমরা কথা বললে বুঝতে পারি আসলে কার প্রশিক্ষণটা দরকার আর কে প্রশিক্ষণ দিতে আগ্রহী, প্রশিক্ষণ দিলে সে কাজ করবে কিনা আমরা কথা বললে বুঝতে পারি। তো যারা যোগ্য হবেন তারা মনোনীত হবেন। মনোনীত হলে আমরা আপনাদের কাগজ সহ মোবাইল নাম্বার সহ আমরা জেলাতে পাঠিয়ে দিই। তখন জেলা একটা নির্দিষ্ট সময় আপনাদের ভর্তি নেবে। ভর্তি হবেন, 200 টাকা জামানত ফি নেবে, মাত্র 200 টাকা জামানত ফি ভর্তি হওয়ার সময়। এই 200 টাকা ফেরতযোগ্য, পরবর্তীতে ফেরত দেওয়া হবে। হ্যাঁ, কোর্স কমপ্লিট হলে আমরা সেই 200 টাকা আমরা ফেরত দিয়ে দিই। যেটা কি আপনার মাসে প্রত্যেকদিন যেতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই ওয়ার্কিং ডেতে যায়, সরকারি যে দিনে ওয়ার্কিং ডে মানে কর্মদিবস সেইখানে চলে। আগে আমি একটা কথা শুনছিলাম যে যুব উন্নয়ন ট্রেনিং এর পর 1 মাস আমার ট্রেনিং শেষে আমাদের কিছু টাকা দেওয়া হয়। হ্যাঁ, ওটা আপনি বলেন। হ্যাঁ, একটু আমরা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ হয়, আমরা যদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হয় তাহলে 100 টাকা করে প্রতিদিন যাতায়াত ভাতা দিই। ধরে নেন আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে বা এই মাঠে একটা জায়গায়, কোনো জায়গায় বা এই বাড়িতে বা কোনো ক্লাবে বা কোনো সঙ্গে আমরা একটা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে ব্যাচ করলাম। সেই ব্যাচের মধ্যে আমরা 6 দিনের 600 টাকা দিয়ে দেবো। প্রতিদিনের জন্য 100 টাকা যাতায়াত ভাতা আমরা দিয়ে দেবো। আর যদি জয়পুরহাট জেলার হয় সেক্ষেত্রে আগে আমরা কি করতাম, আপনার থাকার ব্যবস্থা করে দিতাম, খাওয়ার ব্যবস্থা করে দিতাম, আপনাদের মধ্যে থেকে খরচ করতো। তো এখন যেহেতু দেশের অবস্থাটা একটু অন্যরকম, এইখানে আর্মি একটা ক্যাম্প আছে, ক্যাম্প থাকার কারণে এখন ওখানে আবাসিকটা এখন করা হচ্ছে না। তারপরে আপনাদের যাতায়াত ভাতা দেওয়া হয়, খাবারটা দেওয়া হয় না, যাতায়াত ভাতা দেওয়া হয়। প্রতিদিন যাতায়াত ভাতা কত? 150 টাকা না 200 টাকা? কত? 100 টাকা দেওয়া অ্যাডমিশন। আমার নাম রেজন, আমি কৃষি কাজ করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আমি পড়াশোনা করি জয়পুরহাট ডিগ্রি কলেজে, 3rd ইয়ারে মানে ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব এবারে। পাশাপাশি আমি কৃষি কাজ করি এবং আমার যুব উন্নয়নের ট্রেনিং নেওয়া আছে গবাদি পশুতে। আমার নাম মাইনুল ইসলাম, আমি মাদ্রাসায় পড়ি। আমার নাম মোহাম্মদ সুমির, আমি এবারে এসেছি দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাত সরকার, আমি মাথানগর উচ্চ বিদ্যালয়ে পড়ি। যুবকথার এই জনমতে আপনাদের অংশগ্রহণ করে আমার এই অনুষ্ঠানটাকে আপনারা সুন্দর করলেন। আর আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এই কারণে যে যুব উন্নয়ন অধিদপ্তরের যে বার্তাটা আমাদের দেশে যুব উন্নয়ন অধিদপ্তর যে কার্যক্রমটা পরিচালনা করে সেটা আপনাদের মাঝে পৌঁছে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর নিজেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন এবং আমরা একে অপরের মধ্যে দিয়ে ভাব বিনিময় করলাম, আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হলো। এই জন্য আমরা সবাই করতালি দিয়ে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তুলি।